বজবজের পিকনিক স্পটে দুপুর 12:30 থেকে টানা বিকেল 5:30 পর্যন্ত বোতল গিলেছিল কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপর সে আর কার্যত নিজের মধ্যে ছিল না। ওই সময় বাবার ফোন আসায় লজের এক ফাঁকা ঘরে বারান্দায় কথা বলতে গিয়েছিলেন নির্যাতিতা, কিন্তু 5-7 মিনিট কথা বলার পর নির্যাতিতা বুঝতে পারেন যে কেউ একজন ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর কে সে হচ্ছে এই গুণধর মনোজিৎ মিশ্র। রঙিন জল খেয়ে সম্পূর্ণ নিজে একেবারে বেহুশ অবস্থা তার। আর তারপর সে এগোতে থাকে নির্যাতিতার দিকে। বারবার বলা সত্ত্বেও দরজা খুলতে দেয়নি মনোজিৎ, বরং তাকে মারধর করে, তার পোশাক খোলার চেষ্টা করে। নোংরামির সীমা বলে আর কিছু ছিল না। কি ঘটনা ঘটতে চলেছে তা কিছুটা বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করে নির্যাতিতা, কিন্তু সেই সময় নিজের মধ্যেই তো মনোজিৎ নেই, তাই তার শারীরিক শক্তির কাছে হার মানতে বাধ্য হন তিনি। ওই সময় মনোজিৎ বলেছিল যে আমাকে একবার ছুতে দে, তাহলে কালীঘাটে থাকা বেশ কয়েক বিঘা জমি নির্যাতিতার নামে করে দেবেন। প্রশ্ন উঠছে যে কালীঘাটে ওই পাড়ায় এত বিঘা জমি মনোজিৎকে দিল কে? শুনবো আজ তাক বাংলায় কি বলছেন মনোজিতের লালসার শিকার কসবার ওই কলেজের প্রাক্তনী। শুনুন। করে আমার বাবার একটা কল আসে, যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাবা হচ্ছিল, তা আমি যার জন্য কেওসটা অ্যাভয়েড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে। করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা, যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল, ওটা খালি ছিল পুরোপুরি। আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল, কেন কি মানে ওই শীতের দিন তো 5:30 পৌনে 6টা মানেই হচ্ছে ঘটঘটে অন্ধকার। তো আমি ব্যালকনিতে গিয়ে, আর ওই রুমটার মধ্যেই, ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল, তো ওই আমি ব্যালকনিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই। এবার 5-7 মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি, আর টাইমটা নোট করবেন, আমি 5:30 পৌনে 6টা নাগাদ ওই রুমটায় যাই। আচ্ছা। এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখার ঠিক পরপরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আগে আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল। আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক। ওনার চোখ লাল, আর শুধু ড্রিঙ্কই করছিলেন না, গাঁজাও ফুঁকছিলেন, আমরা গন্ধও পেয়েছি। তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন। তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত। আমি তখন নর্মাল একটা ওয়েতেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না, বেরোবো। তো বাবার সাথে কথা বলতে এসেছিল, তো আমি বেরোবো, রুমটা লক করো না। তো মনোজিৎ তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে তাকাতে থাকে। আর শুধু নর্মালি আগায় না, সে যে হোয়াইট কালারটা পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে। আচ্ছা। এবার আমি যে কোনো, আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে। তো আমি তখনই তার গায়ের পাশটা এড়িয়ে, আমি ব্যালকনি থেকে, দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল, আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখনও 1 ফুট উপরে। তো আমাকে যদি দরজার ছিটকিনি খুলতে হতো, মনোজিৎ দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে, কেন কি ওই রুমের মতো অন্য কেউ নেই, আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে। আমি একবার তাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁষটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘেঁষায় যখন নিয়ে যাচ্ছিল, তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি, এখন তোর সাথে আমার কাজ আছে, এখানে দাঁড়া। এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই, ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি, অবভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুড়বে, নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি। কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের জোর যদি সে পুরোদমে লাগায়, একটা মেয়ে হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক, মোস্ট অফ দ্য গার্লস কান্ট ডু দ্যাট। তো আমিও সেটা পারছিলাম না, হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না। আমি যখন বারে বারে নড়তে শুরু করি, তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মারে, যেটা আমার গালে আর কানে 2 জায়গাতেই লাগে। আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল, তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে উল্টো দিকে ফেলে দেন। ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি, তো ফোনটা সুইচ অফ হতেও দেখি। তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনো রকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা।
তারপরে ওই রুমটার মধ্যে, ওই ব্যালকনির মধ্যে, আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা, কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া, তো বাইরের থেকে কেউ যাতে না থাকে। কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরেও কেউ ছিল না। আর অন্য রুমের মধ্যে, যেই রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল, ওই রুমের মধ্যে মনোজিৎ ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসেছিল, বড় যে JBL মানে সাউন্ড বক্স গুলো হয়, স্পিকার বললেও ভুল হবে, ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল। তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এসেছিলেন। আর রুমগুলো যেহেতু বড় ছিল, অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা একো হবে, আমি তখন হাজার চিল্লাই, হাজার কসকসাই, কিন্তু অন্য রুমের থেকে কারো শোনা বা ইভেন কি আওয়াজকার শোনা যাওয়া ওটা পসিবলই না। তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 35 থেকে 37 মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি, ব্যালকনিটার মধ্যে। আর যা ঘটনা ঘটে সে 35 থেকে 37 মিনিটের মধ্যেই ঘটে। সে প্রথমে হাত দুটোকে বেঁধে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো, একবার না একাধিকবার। করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম, হাতের মধ্যে তিনি হাঁটু দিয়ে খুব বাজেভাবে মারে। তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম, ওই সময়টা হচ্ছে তিনি জিন্সের যে আমার বেল্টটা ছিল, ওই বেল্টটা ইলাস্টিকের বেল্ট ছিল। তো তিনি যখন হাতের জোর লাগান, ইলাস্টিকের বেল্টটা খুলে দেন, মানে ছিঁড়ে দেন, খুলে দেওয়া বলতেও ভুল হবে, ছিঁড়ে দেওয়া হয়। সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি, তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিরি একটা হাসি দিতে দিতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধস্তাধস্তি করছিস, আমাকে তোকে একবার ছুতে দে, যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে, তুই জানিস না আমি কে, কালীঘাটের মধ্যে 10 বিঘা আমার জমি আছে, আমি তোকে সেই জমির মালকিন বানাবো। তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টসের মধ্যে তোর সই করলে পরেই ওই জমির মালকিন তুই হবি। আমার একটা 7 বছরের সম্পর্ক আছে। আর আরেকবার বলে দিচ্ছি, ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সারনেমটাও জানতাম না, লেট অ্যালোন যে তার সম্পর্ক কার সাথে আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিবার কোথায়, সে কোন স্থানের বাসিন্দা, আমি কিছুই জানতাম না। তো তখন যখন চিৎকার করে করে বলা হয় যে আমি যেই মেয়েটার সাথে তিনি এখন কারেন্ট পার্টনার আছে তেনা, তো ওনার নামটা উল্লেখ করে বলেন যে আমি ওর সাথে 7 বছর ধরে সম্পর্কের মধ্যে আছি, কিন্তু তুই প্রথম মেয়ে যা চোখের তিলের থেকে আমার নজর সরছে না, তুই একবার আমাকে তোকে ছুতে দে, আমি তোকে কথা দিচ্ছি আমি সারা জীবনের মতন তোকে রানীর মতন করে রাখবো, তোর যা লাগবে আমি সেটা দেবো তোকে। তো যে কোনো একটা মেয়ের মতন আজকে যেই মেয়েটার সাথে হয়েছে ঘটনাটা, সে যেরকম তার রিটেন স্টেটমেন্টের মধ্যে আমি পড়ে দেখলাম যে সে এক্স্যাক্টলি যে লাইনটা বলেছে যে দাদা আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে যেতে দাও, তো আমিও সেম জিনিসটাই বলেছিলাম, বরঞ্চ আরো করুণ ভাবে বলেছিলাম যে তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সেটাই দিয়ে দেবো। আমার অফার করার মতন তখন অন্য কিছু ছিল না হাতের সামনে, আমার সোনার কানের দুল ছিল, আমি তোকে তখন ওটা বলি যে আমার কানের দুলটা তুমি পারলে নিয়ে নাও, আর আমার ব্যাগের মধ্যে যা ক্যাশ টাকা আছে তুমি সেটা নিয়ে নাও, কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও, আমার বাবা মা অনেকটা দূরে থাকে, এখানে থাকে না। সে কোনোভাবেই জিনিসটা শোনে না, উল্টো সে একটা মুখ চোখ দেখি তার বোঝা যাচ্ছে যে আমি যত তার কাছে ভিক্ষার মতন করে চাইছি, সে আরো তাতে প্লেজার পাচ্ছে। যখন আমি চিল্লাতে শুরু করি, তার একটা কথা আমাকে অনেকবার করে কানের সামনে এসে চিল্লাতে থাকে, মন ফর মি, মন লাউডার ফর মি। মনোজিতের এই লালসার কথা শুনলে গাটা কিরকম ঘিন ঘিন করে উঠছে না? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।